ডোন্ট থিঙ্ক মাই সেলফ ইন দ্যাট 120 খোঁজা স্টার্ট করলাম যে আইবিএতে কি আছে, যে ছোট ম্যাথ পারবো না কেন, মানে নিজের এগোর কাছে ওরা হেরে যায়। আইবিতে খুবই ভালো করছো, র্যাঙ্ক কত ছিল? আমার র্যাঙ্ক ছিল 8। মানে আই উইল ট্রাই ফর আইবি, আমি এই জিনিসটা একেবারে কমপ্লিটলি ডিসাইড করছি জাস্ট বিফোর মাই এইচএস। মানে আমার কাছে অ্যাডমিশন প্রিপারেশনের জার্নিটা অনেক হোলসাম ছিল। প্রথমে এগুলো আমি নিজের ওয়েতে করা ট্রাই করতাম, যে উই নিড টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। তুই হচ্ছে আমাদের যে অ্যাচিভে মক টেস্টগুলো হয়তো সেখানে কয়টা অ্যাটেন্ড করছিলি অ্যান্ড কয়টাতে কত পজিশন ছিল? আমি 11টায় সিঙ্গেল ফার্স্ট হয়েছি, একটাই আমি কম্বাইন্ডলি ফার্স্ট হয়েছি, আর একটা হচ্ছে আমি সেকেন্ড হয়েছি। ইট ইজ লাইক ভিক্টোরি অর ভিক্টোরি। আমার এক্সপেকটেশন থেকে আমি ভালো টাইম স্পেন্ড। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এসিএস আইবিএ টক্সে আপনাদের সাথে আছি আমি মোয়াজ আহমেদ, আইবিএ বিবিএ 29। আমার সাথে আছেন ওমর, সেও আইবিএ বিবিএ 29, এবং আজকে আমাদের গেস্ট হলো আইবিএ বিবিএ 33rd ব্যাচের মেহরাবুর রহমান। সো মেহরাব, ওয়েলকাম টু এসিএস আইবিএ টক্স। সো তোর কাছে আমি প্রথমে যে প্রশ্নটা করব, তোর একাডেমিক লাইফ, তোর এসএসসি এইচএসসি লাইফ, এবং তুই একদম ফার্স্টে আইবিএর কথা কেমনে শুনছোস এবং আইবিএ প্রিপারেশন নেওয়া তুই স্টার্ট করছোস কীভাবে, ওভারঅল জিনিসটা তুই একটু অল্প কথায় বল। So actually I had the privilege to study in one of the best institution in Bangladesh, Fauzahat Cadet College. তো মানে যখন আমি কলেজে পড়তাম, আমার এইমটা না কখনো তেমন একটা সেট করা ছিল না যে না আই হ্যাভ টু বি দ্যাট অর দ্যাট, দ্যাট অর দ্যাট। সো আমি ফার্স্টে ভেবে নিয়েছিলাম যে হয়তো যাব ডিফেন্সে। দেন আই থট যে ডিফেন্সে যাব, আই উড হ্যাভ এ সিকিউর লাইফ, বাট আমার ফ্রিডমটা থাকবে না। সো মানে আমার মাইন্ডের মধ্যে একটা ছিল আই নিড ফ্রিডম। দেন মানে তখন আমার কাছে না মানে এত একটা ওয়াইড ভেরিয়েশনের মানে চিন্তা ছিল না যে আমি এটা হইতে পারি। সো আই থট যেহেতু ডিফেন্সে আমি ফ্রিডমটা পাবো না, আই উড গো ফর ইঞ্জিনিয়ারিং। দেন যখন 11-12-এ উঠলাম, তখন আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এসব প্রসপেক্টের সাথে ইউজ টু হলাম যে এরকম হইতে পারে, এরকম হবে। দেন আমার কাছে ইঞ্জিনিয়ারিংয়ের কনসেপ্টটা একটু বোরিং লাগা স্টার্ট হলো, যে যাবো আই উড জাস্ট হ্যাভ অল দ্য থিওরিজ অ্যান্ড প্র্যাকটিক্যালস, জাস্ট পড়বো, জাস্ট আমার লাইফটা পড়াশোনার উপর দিয়ে যাবে। অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে যে আমি একটা খুব সিকিউর লাইফ পাবো এটা আমার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, নট ইন বাংলাদেশ। সো আই উড হ্যাভ টু গো টু অ্যাব্রোড। সো আমি আরেকটু খোঁজা স্টার্ট করলাম। দেন আই গেট, এরপর আমি জানতে পারলাম যে দ্যার ইজ সামথিং কল্ড আইবিএ। সেটা কোন ক্লাসে জানতে পারছিস? আমি আইবিএ সম্পর্কে জানতাম 9-10-এ, বাট তখন আমি জাস্ট জানতাম আইবিএ জাস্ট এন ইনস্টিটিউট। ওখানে হচ্ছে যখন আমি 9-10-এ ছিলাম, আই হার্ড শিহাব ভাই, মোয়াজ্জেম ভাইরা ঠিক ছিল। মোয়াজ্জেম ভাইদেরটা আমি ঠিক তেমন চিনতাম না, মানে মোয়াজ্জেম ভাই, শিব্বির ভাইদের নাম শুনতাম অনেক, কিন্তু তেমন মানে আসলে বুঝতাম না যে করতেছি কি। বাট তারপর যে শিহাব ভাইদের পরে হচ্ছে ফারহান সাদিক ভাই, জাইম ভাই, ওনাদেরটা আমরা মানে একটু জানতে পারলাম। দেন যখন আরেকটু বড় হইলাম তখন ওরা ক্লোজ ভাইরা টিকলো, খালেদ ফারহান ভাই, সামিয়া আহমেদ ভাই। তো তারপর হচ্ছে আরেকটু জানা স্টার্ট হইলো। দেন আলটিমেটলি যখন আমি ক্লাস 12-এ, তখন জানতে পারলাম আরাফ ভাই, মুশফিক ভাইদের কথা। তো তখন হচ্ছে আমি মানে আরেকটু খোঁজা স্টার্ট করলাম যে আইবিএতে কী আছে, হোয়াট আইবিএ অফার্স দ্যাট আদার ডোন্ট। এগুলো আমি জানা স্টার্ট করলাম, এগুলো আমি শিখা স্টার্ট করলাম। তো তখন আমি দেখলাম যে আমার যা দরকার, আই উড গেট এভরিথিং দেয়ার। আমার যদি একটা ভালো পারফরমেন্স থাকে, যদি আমার ভালো স্কিল সেট থাকে, তাহলে আমি একটা সিকিউরড লাইফও পাবো, আমার ফ্রিডমটাও থাকবে। মানে আমার যা নিডস আইবিএ ক্যান প্রোভাইড দেম। আচ্ছা, এখানে ফ্রিডম বলতে তুই ওই টাইমে কি ফ্রিডমের কথা ভাবতি যখন তুই 11-12-এ পড়তি? তখন তো মানে আসলে তেমন ফ্রিডম বুঝতাম না। লাইক আমার যে ফ্রিডম মানে হচ্ছে যে আমি যদি এখন চাই আমি খেলবো, আমি খেলতে পারবো। আমি যদি এখন চাই আমি খাবো, আমি খাইতে পারবো। এখন আমার যদি মানে আমি বলতেছি না, মানে আমি যদি মিলিটারিতে যাইতাম, আমি যদি কোনো একটা ফলিনে দাঁড়ায় থাকতাম, আমার যদি অনেক খিদা লাগে, যদি আমার ফলিন 2 ঘন্টা, আমার 2 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। আই হ্যাভ টু ওয়েট। 2 ঘন্টা শেষ হলে পরে আমার একটা খাওয়ার পারমিশনটা আমি পাবো। আচ্ছা, সো দ্যাটস বেসিক্যালি ডিসিপ্লিন। আমরা ওইটাতে না যাই। এখন হচ্ছে গিয়ে তোর তুই তো আইবিএর প্রিপারেশন, আইবিতে খুবই ভালো করছিস, র্যাঙ্ক কত ছিল? আমার র্যাঙ্ক ছিল 8 ফাইনালি। আচ্ছা, তুই হচ্ছে আমাদের যে অ্যাচিভে মক টেস্টগুলো হয়তো সেখানে কয়টা অ্যাটেন্ড করছিলি অ্যান্ড কয়টাতে কত পজিশন ছিল? আমি অ্যাচিভের হচ্ছে সবগুলো মকই অ্যাটেন্ড করছি, 13টা মকই। অ্যান্ড 13টা মকের মধ্যে আমি 11টায় সিঙ্গেল ফার্স্ট হয়েছি, একটাই আমি কম্বাইন্ডলি ফার্স্ট হয়েছি, আর একটাই হচ্ছে আমি সেকেন্ড হয়েছিলাম। ও নাইস, ভেরি নাইস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুই যে মোটামুটি প্রিপারেশন ভালোই নিচ্ছিলি সব কিছু, তোর হচ্ছে এইটার পিছনে কলেজ লাইফের কোনো কি
কিছু আছে? আর কলেজ লাইফে তো রুটিনটা কেমন ছিল, বা তুই কলেজ লাইফে কি করতি, and ওইখানে কি তুই পড়াশোনা করে রাখছিলি কিছু? না হলে এত ভালো করা কিভাবে কি? কলেজ লাইফে বলতে কি লাইক আমি তো আর আইবি এর প্রিপারেশন নিয়ে তেমন আগে থেকে খুব প্রিপেয়ার ছিলাম না। আমি আইবিএতে যে মানে আই উইল ট্রাই ফর আইবি, আমি এই জিনিসটা একেবারে কমপ্লিটলি ডিসাইড করছি জাস্ট বিফোর মাই এইচএসসি যে আমি আইবিএতেই যাব, লাইক আইবিএ উইল বি মাই সোল টার্গেট, অ্যান্ড যদি লাগে তাহলে আই উইল হ্যাভ ইঞ্জিনিয়ারিং অ্যাজ মাই ব্যাকআপ। তো এই জন্য হচ্ছে যে মানে মানুষজন অনেকে থাকে একটু প্রেপ নেওয়া ওয়ার্ড স্মার্ট সম্পর্কে, মানে আমি তখনও ওয়ার্ড স্মার্ট ক্লিফ টোফেল কিছুই জানতাম না যে এইসব লাগে। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি কলেজে থাকতে লাইক আই ইউজ টু রিড মেনি ইংলিশ আর্টিকেলস, ইংলিশ নিউজ পেপার্স। তারপর হচ্ছে যে ম্যাথসের জন্য আমার যে জিনিসটা হেল্প করতো, মানে আই অলওয়েজ ইউজ টু ট্রাই ডু ম্যাথস ইন মাই হেড। আমি সবসময় মাথায় সব কিছু ক্যালকুলেট করে ট্রাই করতাম, ইভেন দ্য সাইন্টিফিক ম্যাথ যেগুলোতে হচ্ছে যে 0.3 × 10⁻³ থাকে ডিভাইডেড বাই, আমি এগুলো মাথায় করে ট্রাই করতাম। লাইক যে শুনতে অনেক ডিফিকাল্ট মনে হলো, যখন করতে যেতাম না তেমন একটা ডিফিকাল্ট মনে হতো না, লাইক আমার এগুলো অনেক ভালো লাগতো করতে। সো যখন হচ্ছে আমি আইবিএ লাইনটাতে আসলাম তখন আই ফাউন্ড যে এগুলো আমার অনেক হেল্প করতেছে, যে আমার এই মেন্টালি ক্যালকুলেশন করা, মেন্টাল ম্যাথ যে জিনিসটা আমি যেটা আগে থেকে করে রাখছি। তারপর হচ্ছে যে আমি অলওয়েজ যেটা করতাম, আমি গাইড কখনো ফলো করতাম না। যেমন আমাদের কলেজ হচ্ছে কেতাবের বই পড়াইতো, তো কেতাবের বইয়ের তো অনেক সলিউশন ছিল, বাট আমি অলওয়েজ মানে অ্যাট ফার্স্ট এক্সাম্পলগুলো করার পরে মানে ট্রাই করতাম যে নিজে করতে পারি নাকি দেখি। কারণ যে মানে একটা 10টা ম্যাথ থাকলে প্রথম 1, 2, 3, 4টা তো একটু ইজি থাকে, তো আমি এই 3-4টা ইজিগুলো আমি নিজের ওয়েতে করা ট্রাই করতাম, পরেরগুলো না পারলে পরে গাইডের কাছে যাওয়াই লাগতো অথবা কোনো ফ্রেন্ড থেকে হেল্প নিতাম। বাট প্রথমে এগুলো আমি নিজের ওয়েতে করা ট্রাই করতাম, আমি যতটুক বুঝছি আমি ওটুক মানে ম্যাথটার উপর অ্যাপ্লাই করে সলভ করা ট্রাই করতাম। অ্যান্ড আই ফাউন্ড যে এই জিনিসটা আমার অনেক হেল্প করছে, কারণ আইবিএতে তো কোনো কমন ম্যাথ টাইপ নাই, কী আসে কেউ জানে না। সো যখন হচ্ছে যে আমি একটা ম্যাথের বেসিকটা বুঝবো, আমি একটা ম্যাথের বেসটা বুঝবো যে আমার কীভাবে স্টার্ট করলে ম্যাথটা আমি আলটিমেটলি সলভ করতে পারবো, এটা যদি আমি নিজে রিয়ালাইজ করতে পারি তাহলে হচ্ছে যে এটা মানে অনেক হেল্প করে। অ্যান্ড আমার এটা অনেক মানে হেল্প করছে আমার ম্যাথ জার্নিতে। এই দুইটা জিনিস, একটা হচ্ছে মেন্টালি ম্যাথ করা, যে সব ক্যালকুলেশন মাথার মধ্যে করা ট্রাই করা, অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে নিজের ওয়েতে ম্যাথ করা। এই দুইটা জিনিস আমার মানে একাডেমিক লাইফ থেকে আমার এই জায়গাতে হেল্প করছে। অ্যান্ড ফর ইংলিশ আই থিঙ্ক আমার জাস্ট ইংলিশ পড়ার যে একটা অভ্যাস ছিল এই জিনিসটা আমার হেল্প করছে, এর থেকে বেশি কিছু আমি সো আইবিএতে এমন আহামরি অ্যাডভান্স লেভেলের কোনো ম্যাথ বা এগুলো ফেস করতে হয় না, ইটস জাস্ট বেসিক মেন্টাল ম্যাথ, বেসিক ক্যালকুলেশন এই টাইপের, তাই না? হ্যাঁ, মানে যদি কোনো একটা বলে যে আইবির একটা ম্যাথ খুব কঠিন, দেন আই উড সে যে কঠিন ম্যাথটা জিনিসটা এরকম ছিল যে ম্যাথটা হয়তো কয়েকটা ক্যালকুলেশন করাছে, অনেক বেশি স্টেপ ছিল, বাট স্টেপগুলো ছিল সিম্পল, জাস্ট আপনাদের হচ্ছে স্টেপটা ধরা লাগবে, এটাই হচ্ছে ডিফারেন্স। যদি স্টেপটা ধরতে পারে তাহলে ম্যাথটা ইজি, বাট স্টেপটা কীভাবে ধরতে হবে এটা জানাটার জন্যই হচ্ছে যে প্র্যাকটিসটা দরকার, যে উই নিড টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, যে আমরা জানবো যে কীভাবে ম্যাথটা করতে হয়। একটা ম্যাথ দেখেই মানে আমার যাতে মাথায় চলে আসে যে আমার এই ম্যাথটা এভাবে করতে হবে, অথবা এই ম্যাথটা মানে যখন একটা ম্যাথ করতে 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 ওই ম্যাথের উপর একটা এক্সপার্টিস চলে আসে, তখন ওই ম্যাথটা যদি আমি পুরো স্টেমটা একবার পড়ে যাই, পুরো কোয়েশ্চেনটা একবার পড়ে যাওয়ার পরে মানে আমার অটোমেটিকলি মাথার মধ্যে একটা ইমাজিনারি অ্যান্সার চলে আসে, যে অ্যান্সারটা মেবি ক্লোজ টু দিস নাম্বার। পরে হচ্ছে আমি অপশনগুলো যখন দেখি, লাইক যদি খুব কঠিন ম্যাথ না হয় তাহলে ইজি ম্যাথগুলোর মধ্যে অপশনগুলো অনেক ডিস্টেন্ট থাকে, আর যদি খুব হার্ড ম্যাথ হয় তাহলে হচ্ছে অপশনগুলো তো পয়েন্ট ডিফারেন্স থাকে, তখন আবার হচ্ছে যে একটু ডিফিকাল্ট। আমরা শুনছিলাম হচ্ছে তোদের ব্যাচে এবার ম্যাথ কোশ্চেন খুবই ডিফিকাল্ট হয়েছে, রাইট? খুবই ডিফিকাল্ট হয়েছে বলতে কি দেয়ার আর সাম মানে কনসেপ্টস লাইক পারমিশন কম্বিনেশন যেগুলো আছে আমাদের এইচএসসিতে ছিল না। সো এই জন্য হচ্ছে যে অনেকে এগুলো একেবারে কমপ্লিটলি স্কিপ করে গেছে। সো পারমিশন কম্বিনেশন ছিল অনেক বেশি, অলমোস্ট 5টা বা 6টা। সো 5টা 6টা বাদ দিয়ে দিলে আমাদের হাতে ম্যাথ ছিল এই 18-19টার মতো। তো যখন হচ্ছে 18-19টার মধ্যে কিছু ম্যাথটা ছিল অনেক কঠিন, যেমন একটা হচ্ছে যে 3 ডাইমেনশনাল ম্যাথ ছিল যেখানে একটা গোল্ড বার থাকে, গোল্ড বারের হচ্ছে যে 4টা কর্নার থেকে 4টা মানে পোরশন তুলে ফেলা হয়, একটা জিনিস উঠায় ফেলা হয়, ওই জিনিসটা তারপর হচ্ছে বাকিটার ভলিউম কত, বাকিটার ভলিউম কত, এবং নট লাইক যে পুরোপুরি রিমুভ করছে, পার্শিয়াল হাইট মানে পার্শিয়াল হাইট, পার্শিয়াল লেন্থ, পার্শিয়াল ব্রেথ পুরোটা রিমুভ করার পর মানে ম্যাথটা অনেক কমপ্লিকেটেড ছিল। আমি ট্রাই করছি, আমি অ্যান্সার করছি, মানে ভুল করছি আমি মোটামুটি শিওর, জাস্ট আমি অ্যাটেম্প্ট করে দেখলাম কেমন, বাট দেখলাম যে ইট ওয়াজ প্রিটি হার্ড। পরে আমি হাফ করার পর হাফ ওয়ে থ্রো করার পর আমার মনে হচ্ছে অ্যান্সারটা হইতে পারে,
দিয়ে আসছি, হইলে হইলো, না হইলে -0.25 সমস্যা নাই। অন্য একটা যদি এরকম মানে আমার এমন একটা কনফিডেন্স ছিল যে আমি যদি 4টা ম্যাথ করি, লাইক 4টা ম্যাথ ভুল হওয়ার প্রবাবিলিটি অনেক কম, একটা না একটা তো হইলে হবেই। সো একটা হইলো কি আমি 0.25 বেশি পাচ্ছি। সো আই অলওয়েজ ইউজ টু থিঙ্ক লাইক দ্যাট, যে আমি এখন যদি 10টার 10টাই অ্যান্সার করি অ্যান্ড 10টার 10টাই ঠিক হয়, তাহলে আমি পাবো কত? আমি পাবো হচ্ছে 10। বাট আমি যদি 20টা অ্যান্সার করি, আমার যদি ভুল যায় 6টা, দেন আই উড গেট 12.5। সো আমি এখানে আড়াই মার্ক বেশি পাচ্ছি। তো আমার 6টা ভুল যাওয়ার পর আমি কি আড়াই মার্ক আগে আছি সবার থেকে। সো আমি হচ্ছে অলওয়েজ এটা ভাবতাম, এটা কি আন্দাজে নাকি জাস্ট একটু নিজের ক্যালকুলেশন? একটু মানে এমন না যে বড় বড় ম্যাথ তো আর পুরোটা আমি একেবারে ফুল করতাম না, তাহলে তার আমার টাইম ক্যাম্প হয়ে যেত। তো আমি হচ্ছে বড় একটা ম্যাথকে আমি হাফ ওয়ে থ্রো করার পরে মানে আমার একটা অ্যান্সারের মানে একটা চলে আসতো যে এটা অ্যান্সার হইতে পারে। হ্যাঁ, ওই ক্ষেত্রে তোর ইন্টারমিডিয়েট লাইফের যে জিনিসটা বললি যে অনেক বড় বড় ক্যালকুলেশন ট্রাই করতি তুই নিজের মাথায় সলভ করার, ওই জিনিসটা হেল্প করছে অনেক। হ্যাঁ, অ্যান্ড আমাদের যে ম্যাথ কোয়েশ্চেনটা হার্ড মনে হয়েছে অনেকে, কারণ হচ্ছে অনেকে পারমিশন কম্বিনেশনটা একেবারে বুঝে নেয়, মানে একেবারে জানতো না। সো ওরা এটা স্কিপ করে দেওয়ার পর দেন দেয়ার ওয়াজ এ ম্যাথ অফ লিমিট মানে হচ্ছে আমাদের এইচএসসি লিমিট, ক্যালকুলাসের লিমিট। সো অনেকে আছে যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে লিমিট বুঝে নেয়, ওরা কেমনি কি করবে এটা, তো এটা মানে এটা অন্য কোনো ওয়েতে করার কোনো ওয়েই নাই। তো এই একটা আমার শুনলাম বিজনেস ব্যাকগ্রাউন্ডেরও কিছু ম্যাথ ছিল। হ্যাঁ, বিজনেস ব্যাকগ্রাউন্ডের কিছু ম্যাথ ছিল, যেটা হচ্ছে প্রফিট লসের অথবা ইন্টারেস্টের একটু অ্যাডভান্স কনসেপ্ট। এগুলো হচ্ছে যে মানে কেউ যদি একটু অ্যাডভান্স যেসব জায়গাগুলো আছে, যেমন এক্সাম ভেদা অথবা ইন্ডিয়া ভিক্স, এসব জায়গা থেকে যেগুলো সলভ না করে, তাহলে হয়তো ওরা এগুলো মানে বুঝতে পারবে। আমার সার্কুলেশন মার্কস কেমন ছিল ম্যাথে? আমার মার্কস ছিল ম্যাথসে ছিল 14.5, আর অ্যানালিটিক্যাল এত বেশি কেউ পাইছে? আই ডোন্ট থিঙ্ক সো। মানে আমি আমার আশেপাশে যারা সার্কেলে আছে ওদের, আমি শুভ্রটা জানি, শুভ্র পাইছে আই গেস 12.5। যে ফার্স্ট হয়েছে রায়ান সাদ, সে পাইছে মোস্ট প্রবাবলি 10। দেন আশেপাশে মানে এরকমই 10, মানে বেশিরভাগ কেউ 12-13 বেশি অ্যান্সারই করে না। মানে আমি এক্সামে বেরোর পর আমি মানুষজনের সাথে যখন ডিসকাস করতেছিলাম মানে কোয়েশ্চেন নিয়ে, লাইক আই হার্ড ম্যাক্সিমাম পিপল ডিডন্ট ইভেন অ্যান্সার মোর দেন 14-15 বেশি কেউ দাগেও নাই। আচ্ছা, তুই কটা অ্যান্সার করছিলি ম্যাথে? আমি ম্যাথে অ্যান্সার করছিলাম 22টা। তুই কি সবগুলো অর্ধেক করে অ্যান্সার? অর্ধেক মানে যতটুক পারছি, অথবা অনেকগুলো হচ্ছে যে লাইক অপশন টেস্টিং করছি, মানে আমার একটা অপশন টেস্টিং করে দেখছি যে না এটা হইতে পারে, তো এটাও দিয়ে আছে। আমাদের পুরো আইবি অ্যাডমিশন সিজনে টোটাল মক টেস্ট হচ্ছে 4টা, মানে ইয়ে থেকে ফিজিক্যাল মক টেস্ট নিছে ব্লুপ্রিন্ট, মেন্টরস, অ্যাচিভ আর হচ্ছে গিয়ে ম্যাগনাস। আমি 4টাতেই মক টেস্ট দিছি। সো আই অ্যাপিয়ার্ড ইন অলমোস্ট অ্যারাউন্ড 54 to 55 মক টেস্ট ইন টোটাল। সো এই 54টা মক টেস্ট দিতে মানে আমার একটা চলে আসছে যে মানুষজন এই কোয়েশ্চেন পারবে কি পারবে না, মানুষজন এই ম্যাথ কোয়েশ্চেনে কত পাইতে কি পাবে না, কত পাইতে পারে কি পারে না, মানে এটা আমার একটা আন্দাজে চলে আসে যে এটা হবে কি হবে না। তো এই জন্য মানে আমি যখন এক্সামে অ্যাপিয়ার করতেছিলাম, আমার কাছে পাসিং বারটা মানে আমি নিজে একটু হাই ধরছিলাম যে হয়তো অ্যানালিটিক্যালে পাস থাকবে, ম্যাথে হবে 6 বা 7। মানে ম্যাথ কোয়েশ্চেন যে হার্ড হয়েছে আমি এটা দেখেই বুঝছি। আমার ছিল বি সেট, আমি এ সেটের কোয়েশ্চেনটা জানি না, বাট বি সেটের প্রথম 3টা ম্যাথে ছিল ইনসেইনলি হার্ড। প্রথম 3টা ম্যাথে ছিল, মানে আমাদের যে পেজ ছিল, পেজের লাস্টের দিকে টোটাল ম্যাথ ছিল 4টা ম্যাথের মধ্যে 3টা ম্যাথে ছিল ইনসেইনলি হার্ড, মানে বড় বড় স্টেম, অ্যান্ড মানে কোয়েশ্চেন অ্যান্সারগুলো হচ্ছে যে অনেক ক্লোজ, লাইক 57,000, 57,500, 58,000, 58,500, নান অফ দিস। তো এখানে আসলে তেমন ডিস্টিংগুইশ করে বলার কিছু নাই। সো যেহেতু এখানে মানে কোয়েশ্চেনটা তো ডিফিকাল্ট ছিল, সো আই থট যে না, যেহেতু স্টার্টিংও হার্ড, তার মানে এখানে মানুষজন ফাম্বেল করবে ফর শিওর। লাইক দেয়ার ওয়াজ এ ফ্রেন্ড অফ মাইন, ও হচ্ছে যে সব মক্সে অনেক ভালো করতে, ইভেন মেন্টরসে অনেকগুলো মক্সে টপও করছে, বাট ও হচ্ছে যে ম্যাথ কোয়েশ্চেন থেকে ফাম্বেল করছে, আলটিমেটলি ও পায় নাই। সো মানে তখন আমি বুঝতে পারছি যে কোয়েশ্চেনটা দেখে ম্যাথ কোয়েশ্চেনটা হার্ড হয়েছে। সো ম্যাথে যদি 6 পায় অথবা 5 পায়, হিউড পাস। দেখি পরে ম্যাথের 5 বার আরও নামছে, 4 নেমে গেছে। সো আমি যদি বলি ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, যদি কেউ মানে ম্যাথ হার্ড ম্যাথ করে অভ্যস্ত থাকে, কেউ যদি হার্ড ম্যাথে ইউজ টু হয়, তাহলে যেই একটা মানে অ্যাডভান্টেজ থাকে সেটা হচ্ছে যে কোয়েশ্চেনটা দেখলে বোঝা যায় যে কোয়েশ্চেনটা কি হার্ড না এই কোয়েশ্চেনটা ইজি। এমন অনেক হয় যে একটা ম্যাথ অনেক বড়, বাট অ্যান্সারটা অনেক সিম্পল, স্টেপগুলো অনেক সিম্পল, জাস্ট প্লাস মাইনাস করলেই
অ্যান্সারটা চলে আসবে। আবার অনেকগুলো ম্যাথ হয় এক লাইনের ম্যাথ, কিন্তু এক লাইনের ম্যাথে অনেক ডিফিকাল্ট একটা কনসেপ্ট থাকে। তো যারা ভুলটা করে ওরা হচ্ছে বড় ম্যাথটা বড় দেখি স্কিপ, এটা আমি করব না, ওরা ছোট ম্যাথটা করতে যায়, মানে ওরা একটা ইলিউশনের মধ্যে থাকে যে পারবো পারবো পারবো, 5 মিনিট চলে গেছে, তা পারবো পারবো, আমি এই ম্যাথটা করছি, আই ক্যান ডু ইট, যে ছোটো ম্যাথ পারবো না কেন, মানে নিজের এগোর কাছে ওরা হেরে যায়, ওরা নিজের এগোর কাছে হেরে যায়, না আমি করেই ছাড়বো। ওরা এই ম্যাথটাতে 6-7 মিনিট দিয়ে আলটিমেটলি পারবো না, ছেড়ে দেয়। বাট ও যে 6-7 মিনিট লুজ করছে, 6-7 মিনিটে সে আরও 3টা ম্যাথ টাচ করতে পারতো। তার মানে এই ধরনের ম্যাথগুলো বোঝার ক্ষেত্রে মক এক্সামগুলো হ্যাঁ, মক এক্সামগুলো দিয়ে হার্ড ম্যাথের সাথে অ্যাচিভের কোশ্চেনগুলো করছে কেমন ছিল? অ্যাচিভের কোশ্চেন আমার জানা মতে মোয়াজ অনেক হার্ড করছে। হ্যাঁ, অ্যাচিভের কোয়েশ্চেন অনেক হার্ড ছিল, লাইক আমার কাছে পার্সোনালি অনেক হার্ড লাগছে, বাট মানে আমার অনেক এক্সাইটিং লাগতো। সো ঠিক আছে, তুই যে জিনিসটা বললি সেটার সাথে আমিও কিছু ইনসাইড অ্যাড করতে চাই। মানে যখন টিচাররা প্রশ্ন করে ওইভাবে প্রশ্ন করে যে ধর টোটাল 25টার মধ্যে তো আর 25টাই ডিফিকাল্ট না, ইনসেন্টলি ডিফিকাল্ট হয়তো বা 5-6টা বা 8-9টার মতো একদম ম্যাক্সিমাম, ওইগুলাই দেয় একদম সবার প্রথমে। সো যে মানে স্টুডেন্টরা একদম স্টার্ট করে যখন ফার্স্টে থেকে দেখা যায় প্রথম 10টার মধ্যে 7টা ইনসেন্টলি ডিফিকাল্ট, তো ওই স্টুডেন্ট তখনই প্যানিক করে। ব্যাপারটা হচ্ছে সিলেকশন, মানে তোর তো পাসিং বারটা ওই বললো 4, 5, 6, 7 এরকম, সো 10ও যদি হয় না, ওই 10টা ম্যাথ কিন্তু খুঁজে খুঁজে বের করে পাস করা যায়। এই জন্য যে জিনিসটা করতে হয় কখনোই 1 নাম্বার থেকে অ্যানসার করতে হয় না। এই জিনিসটা আমি ক্লাসে বারবার বলতাম যে ফার্স্টে পুরো প্রশ্নটা পড়তে হবে, পরে কোন 6 থেকে 7টা, কোন 7 থেকে 8টা ইজি, কোন 7 থেকে 8টা যদি আমি করি প্রতিটাতে আমার 1 মিনিট করে টাইম লাগবে, ওইগুলো আইডেন্টিফাই করে গোল দাগ দিতে হয়, ওইগুলা দেন করতে হয়। তুই যদি 1 নাম্বার থেকে স্টার্ট করো দেখবি টিচারও কিন্তু জানে যে তুই 1 নাম্বার থেকে স্টার্ট করবি, সো ওই 1 থেকে 10-এর মধ্যে সবচেয়ে বেশি যেগুলো ডিফিকাল্ট ওইগুলো দিয়ে দেয়, এই জন্য এই ঝামেলাটা হয়। ওকে, সো ঠিক আছে। আচ্ছা, আর তুই যে বললো আমাদের যে কোশ্চেনগুলো অ্যাচিভের কোশ্চেনগুলো ইচ্ছা করেই বেশি ডিফিকাল্ট করা হয়তো, যাতে অ্যাচিভের এক্সামগুলো দেওয়ার পরে স্টুডেন্টরা আসল পরীক্ষায় গিয়ে খুব বেশি প্যারা না খায়। বাট হয়তো এই জন্য অ্যাচিভের এক্সাম দিয়েও এরকম অনেক স্টুডেন্ট ছিল যারা ডিপ্রেসড হয়ে গেছিল আর কি, যে হ্যাঁ পাস আসতেছে না এই সেই। বাট যে জিনিসটা বারবার বলতাম যে এই পরীক্ষার পাস দিয়ে তো কিছু আসে যায় না, তাই না? আমার তো আসল পরীক্ষা আমি যদি ভালো করতে পারি, অনলি দ্যাট কাউন্টস। এখন তোর কি মনে হয়, তুই যে এই এতগুলো এক্সাম দিছস এবং প্রত্যেকটাতে আলহামদুলিল্লাহ তুই ভালো করছস, ওই জিনিসটা কি তোকে আইবিএ পরীক্ষায় হেল্প করছে কিনা? মানে একটা হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেট করা। যখন হচ্ছে আমি মানে ম্যাগনাস অথবা অ্যাচিভের মানে হার্ড কোয়েশ্চেনগুলোতে অ্যাপিয়ার করতে করতে হার্ড কোয়েশ্চেনে ইউজ টু হয়ে গেছি, তখন আমার স্ট্যান্ডার্ডটা অনেক হাই হয়ে গেছে। মানে আমার কাছে একটা কোয়েশ্চেন মানে ডিফিকাল্ট হওয়ার জন্য যে স্ট্যান্ডার্ড ওটা অনেক হাই হয়ে গেছে। তো যখন আমি আইবিএতে গিয়ে আইবিএর কোয়েশ্চেনটা দেখলাম, আমার দেখে মনে হয়েছে যে এর থেকে হার্ড পরীক্ষা আমি আগে আরও 10টা দিয়ে আসছি, এর থেকে হার্ড পরীক্ষা আমি আগে আরও 10টা দিয়ে আসছি, ম্যাগনাস অ্যাচিভের থেকে আমি হার্ড পরীক্ষা আরও 10টা দিয়ে আসছি। তাহলে এটা তো মানে ওইটার কাছে কম্পারেটিভলি ইজিয়ার। আর যে কনফিডেন্স বিল্ড আপটা, মানে আলহামদুলিল্লাহ আমি মানে আমার অ্যাডমিশন সিজনে যতগুলো মক টেস্ট দিয়েছি আমি 40% পাসিং বারেও একটা তো ফেল করি নাই। তো আমার মধ্যে আলহামদুলিল্লাহ এই কনফিডেন্সটা ছিল যে যেহেতু আমি মক টেস্টে ডিফিকাল্ট মকগুলো তো 40% পাস বারে আলহামদুলিল্লাহ ফেল করি নাই। সো আই ডোন্ট থিঙ্ক যে এখানে আমি খুব বেশি ফাম্বেল না করলে, আমি যদি খুব বেশি ভয় না পেয়ে যাই, তাহলে হয়তো আমার এখানে মানে ফেল করার চান্সেসটা অনেক লো। যদি আমি একেবারে এইদার যদি আমি খুব ওভার কনফিডেন্ট হয়ে যেতাম যে আমি সব পারি, তাইলে হয়তো আমি ফেল করতাম। আর যদি আমি খুব ভয় পেয়ে যেতাম যে শেট কী করতেছে কিচ্ছু পারবো না, তাইলে আবার মানে ইয়ে যেত। তাহলে তুই অনেক ইনসেনলি প্রিপারেশন নিছস, অনেক ইনডেপথ প্রিপারেশন নিছস। এখন তুই তো ক্যাডেট ব্যাকগ্রাউন্ডের, সো তোদের তো বাধ্যতামূলকভাবে মনে করে এইচএসসির পর আইএসএসবিতে যাওয়া লাগে। তুই কি আইএসএসবিতে কি টিকছিলি নাকি? না, আমি আইএসএসবিতে রেড কার্ড পাইছিলাম। আচ্ছা আচ্ছা। বাট মানে আইএসএসবি আমি ট্রাই করছিলাম, মানে আমি আমার ফ্যামিলির জন্য ট্রাই করছিলাম বেসিক্যালি। মানে আমার নিজের কখনো ডিফেন্সের প্রতি মানে যখন আমি বোঝা স্টার্ট করছি, তখন আমার নিজের কখনো মানে ডিফেন্সের প্রতি তেমন অ্যাট্রাকশন কাজ করতো না। আই থট যে একটা ব্যাকআপ থাকা ভালো। বাট আমার ফ্যামিলির অনেক ইচ্ছা, মানে আমার ফ্যামিলি হচ্ছে মিলিটারি ব্যাকগ্রাউন্ড, আমার বাবা হচ্ছে রিটায়ার্ড আর্মি। সো আমার ফ্যামিলির অনেক ইচ্ছা ছিল যে ছেলেকে অফিসার বানাবে অথবা ভাতিজাকে ভাগিনাকে অফিসার বানাবে। সো ফ্যামিলি অনেক মানে চাইতো। তো আমি এই জন্য মানে ফ্যামিলির চেহারার দিকে চেয়েও গেছিলাম যে না হয়তো পাবো। বাট যখন আমি পাই নাই, লাইক আই পারফর্ম মাই বেস্ট, আমি ওখানে আমার বেস্টটা দিয়ে আসছি। লাইক আমি আমার সবগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে একেবারে এক্সেল করছি। লাইক দেয়ার ইজ এ ইভেন্ট পিএটি, ফিজিক্যাল এবিলিটি টেস্ট। সো এটা হচ্ছে 80 পয়েন্টসের হয়। সো
50 হচ্ছে গিয়ে মানে বেসিক, 50টা হচ্ছে বেসিক আর 30 হচ্ছে এক্সট্রা বোনাস। আমি হচ্ছে পুরো মানে বোনাস সহ আমার হাতে আরও অনেক টাইম ছিল, পরে হচ্ছে আমি জাস্ট স্যারকে বলে চলে গেছি। দেন হচ্ছে দেয়ার ইজ ইভেন্ট কল মাইল টেস্ট, ওখানে হচ্ছে যে মানে পুরো অনেক ভালো করে আসছি। সো মানে আমি অনেকটা মোটামুটি শিওর ছিলাম যে হয়তো ইনশাল্লাহ হয়ে যাবে, বাট যখন মানে হাতে কার্ড দিল আমি তো খুলে দেখি রেড, আমি ভাবছিলাম যাক আমি রেড সমস্যা নেই, আমি তো মানে আমার গ্রুপটা তো ভালো ছিল, হয়তো বাকিরা হয়তো ভালো করতো, আমি না পেলে সমস্যা নেই, মানে আমার তেমন দরকারও ছিল না। বাট আমার গ্রুপে দেয়ার আর সাম পিপল, ওদের হচ্ছে মানে ডাই হার্ড, ওদের দরকারই এটা। সো আমি জাস্ট ডানে বামে তাকাইলাম, দেখি সবাই মোটামুটি আমার পাশেও রেড, আমার এই পাশেও রেড, মানে সবাই আমার দিকে তাকায় আছে যে আমি হয়তো সবাই আছে ওরা রেড হলে আমি রেড না, আমি গ্রিন পাবো, আমি যখন রেড মানে সবাই অনেক শকড। বাট মানে সবাই শকটাকে এত মানে ইজিলি আমরা ওভারকাম করছি, সবাই আমরা ওই জায়গায় হেসে দিছি। মানে আমার 4 দিনের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল, আমার গ্রুপমেটরা অনেক ভালো ছিল, আমরা এখনও মানে ওই যে 4 দিনের যে বন্ডিং, এই বন্ডিংটা আমাদের এত স্ট্রং, আমরা এখনও ডেইলি আড্ডা দিয়ে কথা বলি। আমাদের সামনে আবার আইএসএসবি কালকে থেকে আমাদের ফার্স্ট বোর্ড। সো মানে আমরা এখনও সবাইকে বেস্ট অফ লাক উইশ করলাম যে যা ভালো করা, আলহামদুলিল্লাহ আমার তো একটা হয়ে গেছে, ইনশাআল্লাহ তোদেরও হয়ে যায়। সো মানে বন্ডিংটা অনেক ভালো। সো আইএসএসবি ইজ এ গুড এক্সপেরিয়েন্স ফর মি। আচ্ছা, তাহলে এখন আইএসএসবি দিয়ে আসার পর তুই আইবি প্রিপারেশন নেওয়ার জন্য টোটাল কত মান্থের মতো টাইম পেয়েছিলি? আমাদের আইএসএসবি শেষ হয়েছিল সেপ্টেম্বরের 27-এ স্টার্ট হয়, অ্যান্ড অক্টোবরের স্টার্টের 1-2 তারিখে শেষ হয়ে যায়। সো তারপর 2 তারিখের পর থেকে লাইক আমি তো কুমিল্লায় আমার বাসা, সো আমার ঢাকায় শিফট করতে হয়েছে। ঢাকায় শিফট করার পর মানে আমার তো তেমন একটা খুব মানে ব্রাইট আইডিয়া ছিল না প্রিপারেশন কীভাবে নিব। তো তখন হচ্ছে আমার এক কলেজের সিনিয়র আরাফ ভাইয়ের সাথে আমি অনেক কথা বলতাম। তো আরাফ ভাই আমাকে একেবারে বেসিকগুলো বললো যে ক্লিপস্টোফেল পড়তে হবে, তোর ওয়ার স্মার্ট পড়তে হবে, দেন দেয়ার ইজ মেন্টরসের শিট পড়তে হবে, এগুলো পড়া লাগে, এগুলো পড়লে তোর বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো মানে আমি স্টার্টে আমাকে আরাফ ভাই যেমনে বলছে, উনি যেভাবে বলতো এদিন তুই পড়িস, আমি এদিন পড়তাম না, আমি দেশে চুপচাপ বসে থাকতাম, এদিন পড়তাম না। তো আরাফ ভাই যেভাবে বলছে আমি এভাবে প্রথম 15-20 দিন গেল। দেন হচ্ছে একটা ফার্স্ট মক লঞ্চ হলো, 2টা মক লঞ্চ হয়েছিল, একটা অনলাইন একটা অফলাইন। তো আমি আরাফ ভাইকে বললাম ভাই কোনটা দিব, বলে যে অনলাইনটা তুই এমনিতেই ডিজিটাল কোর্স নিয়ে নে, ওখান থেকে দিতে পারবি, আর অফলাইনটা গিয়ে দে, একটা মানে এক্সাম হল এনভায়রনমেন্ট আছে ইউজ করার জন্য অফলাইনটা দেওয়া ভালো। তো আরাফ ভাই বলছে, আমি গেলাম অফলাইন মকটা দিলাম, ওটা ছিল একটা ফ্রি মক। আলহামদুলিল্লাহ ওটায় আমি ফার্স্ট টাইম মক দিয়ে ফার্স্ট হয়েছিলাম। সো ওইটা একটা মানে আমার কনফিডেন্স। আচ্ছা, সেই প্রিপারেশনটা তোর কত দিনের ছিল? 15-20 দিনের প্রিপারেশনে তুই ফার্স্ট হয়েছিস? হ্যাঁ, 15-20 দিন প্রিপারেশন বলতে একটা সিলেবাস দিয়ে দিয়েছিল, ওই সিলেবাসটার জন্য আমি 2-3 দিনের প্রিপারেশন নিয়েছি। আর মানে ওই সিলেবাসের উপর আমি বেশি দিন প্রিপারেশন না, আর আমি বাকি 10-15 দিন নিজে প্রিপারেশন নিয়েছি। আচ্ছা, নাইস। আর ওই মকটা যখন আমি ফার্স্ট হই তখন একটা হিউজ কনফিডেন্স বুস্ট হয়। মানে আমি অলওয়েজ ভাবতাম যে এত মানুষ 11,000 পরীক্ষা দিবে, 120 জন নিবে, আমি তো 120 জনের মানে আই ডোন্ট থিঙ্ক মাই সেলফ ইন দ্যাট 120, মানে আমি 120 জনে থাকবো কি থাকবো না, হু নোস। তো এই জন্য আমি অনেক ভয় থাকতাম, বলে যে আমি কি রাইট ডিসিশন নিচ্ছি আইবি প্রেপটা স্টার্ট করে। দেন আমি যখন ওই মক টেস্টে মানে ফার্স্ট হইলাম, তখন মানে একটা নিজের মনের মধ্যে কনফিডেন্সটা আসলো, হয়তো পারতে পারি, হয়তো পারবো। তো তারপর হচ্ছে যেই মক টেস্টটা নিচে যেই ভাইয়া অনেক ফ্রেন্ডলি ছিল, আমাকে অনেক ভালোভাবে বুঝাইলো যে দাও, পারবা, ভালো হবে ইনশাল্লাহ। তো তারপর হচ্ছে ভাইয়ের কনফিডেন্সের পর আছে আর একটু ভালোভাবে পড়া স্টার্ট করলাম। তারপর হচ্ছে যে ওই মক টেস্টের আরও কয়েকটা টপিক টেস্ট ছিল, আর 4টা টপিক টেস্টের জন্য হচ্ছে যে আমি মানে প্রিপারেশন বলতে কি আমি 4টা টপিক টেস্টের জন্য যা পড়তাম এগুলো হচ্ছে আমার বেসিক প্রিপারেশন। আমি টপিক টেস্টের জন্য সিলেবাস দিয়ে দিত, সিলেবাসটা আমি কমপ্লিট করতাম, টপিক টেস্টে দিতাম। তারপর হচ্ছে এরকম আমার হচ্ছে নভেম্বরের মিডল পর্যন্ত টপিক টেস্টগুলো গেল। দেন হচ্ছে এনএসইউর পরীক্ষা আসছে, আমি এনএসইউ জাস্ট ফান করে দিতে গেছি, মানে আমি এনএসইউর জন্য প্রিপারেশন নিয়ে জাস্ট ভাবলাম যে একটা দেই, মানে একটা লার্জ স্কেলে পরীক্ষা দিতে কেমন লাগে একটু দেখে আসি গিয়ে। মানে সবাই তো বিউপি দেয়, আমি বিউপির সাথে আরেকটা এক্সট্রা দিই, এনএসইউ দিয়ে দেখি কেমন লাগে। এনএসইউ এক্সপিরিয়েন্স ওয়াজ গুড, বাট আমি ভুল হচ্ছে আর্কিটেকচার নিয়ে নিয়েছিলাম, তখন এটা আমার ড্রয়িং করা লাগছে, আমার ড্রয়িং অনেক বাজে। তা আমি যে কী আঁকছি মানে আমার আঁকা অনেক গিল্টি ফিল হচ্ছিলো যে এটা যে দেখবে ওনাকে টর্চার করা হচ্ছে, ওনারা যে ওনাকে একটা পোস্টার রাখতে বললো, আমি পুরো খাতা খেলে লিখে আসছি, মানে আমার হাতের লেখা আলহামদুলিল্লাহ ভালো। তো ওনারা পোস্টার রাখতে বলছে, আমি পুরো খাতা খেলে ক্যালিগ্রাফি করে আসছি, আমি একটা ফিগার আঁকি নেই, কিছু আঁকি নেই। তো পরে এনএসইউ দিলাম, মানে এনএসইউ ওয়াজ প্রিটি ফান, বাট আমার রিটেনটা বাজে ছিল, এই জন্য রেজাল্ট একটু খারাপ আসছে। মানে আলহামদুলিল্লাহ ভালো, এনএসইউতে আমি 30 হয়েছিলাম, 30। তারপর এনএসইউর পর হচ্ছে যে
আরেকটু মক টেস্ট বাড়া স্টার্ট করলো, দেন হচ্ছে যে আরও কিছু মক টেস্ট আসলো যেখানে আরও হিউজ পপুলেশন আসলো, আরও কিছু এক্সট্রা মানুষজন আসলো, তারপর হচ্ছে ওগুলো দিলাম, দেওয়ার পর দেখলাম আলহামদুলিল্লাহ পজিশনটা কনসিস্টেন্ট, মানে এমন না যে জাস্ট কি বলবো যে লাকের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছি, যে আলহামদুলিল্লাহ কনসিস্টেন্টলি আগাচ্ছি। তা আমি এই রিদমটা ধরে রাখার ট্রাই করতাম, মানে আমি অলওয়েজ ভাবতাম যে দ্য কম্পিটিশন ইজ উইথ মি। ওখানে কিন্তু মানে হ্যাঁ ঠিক আছে যে টোটাল নাম্বারের বেসিসে 180 জন, টোটাল নাম্বার বেশি 120 জন নেই, বাট আলটিমেটলি কম্পিটিশনটা আমার সাথেই, ঠিক আছে। ওখানে তো আর এমন না যে মানে কম পাইলে বের করে দিবে, এটা তো বুয়েট না, এটা তো মানে আমি একে পাস করা লাগবে, পাস করার পর হচ্ছে গিয়ে উপরের দিকে বা বেশি নাম্বার পেলে ওদেরকে নেবে, তো মানে আলটিমেট কম্পিটিশন আমার সাথে। তো আমি অলওয়েজ যেটা করতাম, আমি হচ্ছে যে মানে এক্সামটা দেওয়ার পর যখন রেজাল্টটা পাইতাম, আমি কখনো মানে আমার আশেপাশে কে কত পাইছে দেখতাম না, আমি দেখতাম আমি কি আগের এক্সামের থেকে বেশি পাইছি না কম পাইছি। নাইস আইডিয়া। তারপর হচ্ছে যে মানে এমন না যে আমি সব পরীক্ষা আগের এক্সাম থেকে বেশি পাবো, মানে একটা কোয়েশ্চেন ডিফিকাল্ট, একটা কোয়েশ্চেন ইজি হয়, আমি তখন কোয়েশ্চেনের সাথে আমার নাম্বারটা কম্পেয়ার করতাম যে যেই কোয়েশ্চেনটা হয়েছে এই কোয়েশ্চেন আমার কত পাওয়ার দরকার ছিল আর আমি কত পাইছি। যদি দেখতাম যে না স্যাটিসফ্যাক্টরি হয় নাই, তখন আমি স্টার্ট করতাম মানে কি ভুল করছি ওগুলো খোঁজা স্টার্ট করতাম। আমার ইংলিশে একটু মানে আলহামদুলিল্লাহ ম্যাথ ওয়াজ অলওয়েজ মাই স্ট্রং সাইড, তো আমি ম্যাথ নিয়ে কখনো তেমন একটা আহামরি পড়াশোনা করিনি যে ম্যাথ নিয়ে। হ্যাঁ আমি মেন্টরসে কিউ ব্যাংকটা পড়ছি, দেন হচ্ছে মক টেস্টের ম্যাথগুলো দিতে দিতে আমার মানে ম্যাথ পার্টটা কভার হয়ে গেছে, বাট ইংলিশটা একটু আমার অলওয়েজ উইক সাইড ছিল। তো আমি ইংলিশে গ্রামারটা বলতে কি এইচএসসি টাইমে শুনতে ভালো লাগতো, দেখতে ভালো লাগতো, দাগাই দিতাম। তো আমার এই জিনিসটা আমার অ্যাডমিশন পিরিয়ডে বেরোচ্ছিল না, আমার যেটা দেখতে ভালো লাগতো, শুনতে ভালো লাগতো, দাগাইতাম, ভুল করতাম। আমি তখন বুঝলাম যে না আমার গ্রামার দিয়ে হবে না, আমার ভোক্যাবুলারি লাগবে। তো আমি ভোক্যাবে অনেক স্ট্রংলি এমফেসাইজ দেওয়া স্টার্ট করলাম। আর এটা না আমি মানে মক টেস্ট না, এটা আমি অনেক আগে থেকে রিয়ালাইজ করছি। তো আমি হচ্ছে এই জন্য এইচএসসির আগে একটা ফ্ল্যাশ কার্ড বানাইছি, মানে ফ্ল্যাশ কার্ড বলতে কি পুরো একেবারে কী বলবো ডিআইওয়াই, মানে একটা কিরিং নিছি, তারপর অনেকগুলো কাগজ কাটছি, কাগজ কেটে কেটে পরে এক সাইডে হচ্ছে যে ওয়ার্ড লিখছি আর এক অপোজিট সাইডে মিনিং অ্যান্ড হচ্ছে গিয়ে একটা সেন্টেন্স উইথ দ্যাট ওয়ার্ড, যেটা একেবারে রিলেভেন্ট, অনেক রিলেভেন্ট টু মি, ক্যারেট কলেজ লাইফ নিয়ে, মানে বেশি ম্যাক্সিমাম ক্যারেট কলেজ লাইফ নিয়ে ছিল। তো যখন আমি ওই ফ্ল্যাশ কার্ডটা মানে পড়তাম না, আমার অনেক মানে ফান অ্যাক্টিভিটি ছিল আমার জন্য, এটা পড়তে আমার ভালো লাগতো। আমি পোলাপেনে দেখাইতাম, বললাম আমার ধর, মানে এই পার্ট থেকে আমার জিজ্ঞেস করো ওয়ার্ডটার মিনিং কি। তো এরকম করতে করতে মানে আমার এইচএসসির আগে ওয়ার্ডসমার্ট 1টা মোটামুটি শেষ হয়ে যায়। তো এটা আমার অনেক হিউজ বুস্ট দিছে, মানে যখন দেখলাম সব মক টেস্টে ওয়ার্ডসমার্ট 1 আসতেছে, অ্যান্ড আলটিমেটলি আমাদের আইবি এক্সামেও কিন্তু মানে যেসব ওয়ার্ডগুলো আসছে না এগুলো তেমন ডিফিকাল্ট ছিল না, মানে ওয়ার্ডসমার্ট 1 অথবা লাইক মানে যেগুলো কমন সোর্সেস আছে যেমন ব্যারন্সের অনেক আছে, আমি এতগুলো পড়িও নাই, আমি জাস্ট ওয়ার্ডসমার্ট 1 আর 2ই পড়ছি। তো ওগুলো পড়লেই মোটামুটি কাভার হয়ে যাওয়ার কথা। তো আমি ভোকাবুলারি নিয়ে বাকি সবগুলো আছে মানে ইংলিশটা কাভার দেওয়া ট্রাই করতাম মানে ভোকাবুলারি দিয়ে। তো এই জন্য আমি হচ্ছে যে ম্যাথের জন্য তেমন একটা আহামরি প্রিপারেশন না নিয়ে ভোক্যাব, ইংলিশ আর অ্যানালিটিক্যালের জন্য আমি শিওর ছিলাম পাজেল পারলে পাস। আমার মাথায় এটা ছিল পাজেল পারলে পাস, পাজেল এটা কমনই আসবে, মানে জিআরই বিগ বুক থেকে মানে ম্যাক্সিমাম টাইমে আসছে আমি যেটুকু শুনছি। তো আমাদের এটা জিআরই বিগ বুক থেকে আসছে, তো আমি জিআরই বিগ বুকের একেবারে কতগুলো পাজেল, 200টা পাজেল মনে হয় আমি সবগুলো করছি। আচ্ছা, আমি সবগুলো করছি, যে সমস্যা নেই। একটা পাজেল ছিল অনেক হার্ড, আমি ওইটা এক রাত ধরে বসে বসে করছি। একটা পাজেল আছে 12টা ইয়া থাকে, মানে ভুলে গেছি না। তো মানে প্রিপারেশনটা মোর লাইক তোর স্ট্র্যাটেজিক ছিল। হ্যাঁ স্ট্র্যাটেজি, হার্ড ওয়ার্কিং এর থেকে বেশি তুই হচ্ছে গিয়ে কি দরকার সেটা তুই বুঝতে পারছিস আর ওইভাবে অ্যাকর্ডিংলি। আর আমি মানে বলতে গেলে যে অনেকে থাকে না যে অ্যাডমিশন প্রিপারেশনে লাইক 12 আওয়ার্স এ ডে, 13 আওয়ার্স এ ডে এভাবে পড়ে। আমার আই থিঙ্ক আমি মনে হয় না আমার অ্যাডমিশন আওয়ারে টোটাল লাইক যদি আমি অ্যাভারেজ করে আমি 1 আওয়ার এ ডে ওর হাইয়েস্ট মানে দিনে 1.5 ঘন্টা বেশি আমি কোনো পড়ি নেই যদি আমি অ্যাভারেজ করি, মানে সব টোটাল প্রিপারেশন টাইম আর যদি সব দিন ভাগ করে আই গেছে আমি 1.5 ঘন্টা বেশি কোনো দিন পড়িনি। 1.5 ঘন্টা পড়লে আমার মোটামুটি মনে হচ্ছে এনাফ, যেটুকু দরকার ছিল আমার ওটুক হয়ে গেছে। হয়তো আমার একটু অ্যাডভান্টেজ ছিল, কিছু বুস্ট আপ ছিল, এই জন্য হয়তো আমার ম্যাথ করা লাগে নাই। লাইক মানে প্র্যাকটিসিং ম্যাথ টেক্স এ হিউজ অ্যামাউন্ট অফ টাইম, যেটা আমার তেমন একটা মানে ইনভেস্ট করতে হয় না ম্যাথের পিছনে, এই জন্য হয়তো আমার মানে প্রিপারেশনটা কম নিলে চলছে। আমি মানে আমার কাছে অ্যাডমিশন প্রিপারেশনের জার্নিটা অনেক হোলসাম ছিল, অনেক ভালো ছিল। মানে আমি অ্যাডমিশন জার্নিতে আপনাদের সাথে ইন্ট্রোডিউস হচ্ছে, মানে আমার অনেক ভালো লাগছে। আমার কাছে যে আমার আইবি এর অনেক
মানে অ্যাট্রাক্টিভ একটা পয়েন্ট ছিল যে সিনিয়র্স, মানে আমি ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমার কাছে মানে সিনিয়র জুনিয়র রিলেশনশিপটা অনেক ম্যাটার করে, অনেক ম্যাটার করে। মানে আমি যদি একটা জায়গাতে যাই, আমাকে সিনিয়ররা যদি আমাকে মানে আমার দরকারে হেল্প না করে, মানে আমার ওই জিনিসটা আমার হেল্প মনে হবে যে কোন জায়গাতে আসছি এটা। তো আমার যখন আমি প্রিপারেশন নিতাম, একটা ভাইকে নক দিতাম, আমি বলি লাজিম ভাইকে যখন নক দিতাম, লাজিম ভাই বড় বড় প্যারাগ্রাফ লিখতো। মানে আমি জাস্ট ভাবতাম যে এই ভাই মানে এত ইনসেনলি হাই সিজি মেনটেন করে সবাইকে, মানে নট লাইক যে আমাকে, জাস্ট সবাইকে এরকম বড় বড় সাপোর্টিভ টেক্সট দিত। প্রত্যেক পরীক্ষার আগে দেখতাম যে লাজিম ভাই এই বড় বড় একটা ওয়েল উইশ টেক্সট পাঠিয়ে রাখছে। না আমার এক্সাম দিতে গেলে খালি এটাই মনে পড়তো যে না, লাইক দেয়ার আর পিপল হু আর হোপিং যে আমার থেকে ভালো কিছু একটা হবে। আইবিএস সিনিয়রস অলওয়েজ একটু এই জন্য আমার আইবিএস সিনিয়ররা আমাকে অনেক হেল্প করছে, আর আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে এই জায়গাতে। ওকে, আচ্ছা, তাহলে তোর অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে মোটামুটি যে জিনিসটা আমি বুঝলাম যে তোর ম্যাথসেও খুব বেশি একটা এফোর্ট দিতে হয় না অ্যাডমিশন টাইমটাতে, ইংলিশেও খুব বেশি একটা এফোর্ট দিতে হয় না, তোর প্রিপারেশন মেইনলি ছিল এক্সাম ব্যাচ। তুই অনেক জায়গায় এক্সাম দিছস, অনেক জায়গায় মক এক্সাম দিছস, ওই জায়গাতে তুই তোর স্ট্রেংথ গুলো আইডেন্টিফাই করছস, উইকনেস আইডেন্টিফাই করছস, কনসিস্টেন্টলি তুই জিনিসগুলো ভালো করে গেছস, এন্ড দ্যাট গেভ ইউ এ কনফিডেন্স বুস্ট, এন্ড দেন তুই ভালো করছস। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয়, অনেক স্টুডেন্টের কিন্তু আসলে যেমন ধর যেটা তুই বললি যে তোর ম্যাথ প্র্যাকটিস করতে হয় নাই, বাট তুই সব এক্সামে অনেক ভালো করছিস ম্যাথে। এটা কিন্তু মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টের কিন্তু যে স্টোরিটা কিন্তু এরকম না। আমি যদি আমার কথাও বলি, আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম, আমি কিন্তু প্রিপারেশন নেওয়া স্টার্ট করছি আমার ব্যাচ, আমি মেডিকেলে চান্স পাওয়ার পর আইবিএ প্রিপারেশন নেওয়া শুরু করছি। সো আমার ব্যাচমেটরা মক এক্সাম দিতেছে তখন, ওই টাইমে আমি হলো গিয়ে স্টার্ট করছি প্রিপারেশন। আর আমাদের টাইমে সবকিছু অনলাইন ছিল, কোভিড ছিল, তো আমি এক জায়গায় এক্সাম দিতাম, ওয়েব পোর্টালে ঢুকতে হতো, একটা করে প্রশ্ন আসতো, ঠিক আছে, একটা করে আসতো, একটা অ্যান্সার করতে হতো, একটা স্কিপ করতে হতো। ইংলিশ আমি পারতাম না, ম্যাথ মোটামুটি পারতাম। সো যেদিন ফার্স্টে ইংলিশ আসতো, আমি ঢুকতাম, ঢুকে 5-6টা স্কিপ করে বেরোয় যেতাম। মানে আর যেদিন ধর ফার্স্টে আসতো ম্যাথ, ঢুকতাম, হ্যাঁ 8-10টা পারতাম, তারপর দেখতাম যে ইংলিশ আইসা পড়ছে, ইংলিশ পারতেছি না, স্কিপ। আমি একটাও টোটাল মক টেস্ট দিই না আমার পুরা জার্নিতে, আমার পুরা অ্যাডমিশন প্রিপারেশন যেই 3 থেকে 4 মাস আমি প্রিপারেশন নিছি, একটাও ফুল মক টেস্ট দেই নাই। কারণ ওই যে 2-3টা মক টেস্টে আমি ঢুকছিলাম দিতে, আমি দেখছি যে ওইখানে ঢুকে আমি আরো বেশি ডিপ্রেসড হয়ে যেতেছি, কারণ আমি ইংলিশ পারতেছি না, ম্যাথকে আমি ভাবতাম আমার স্ট্রং জোন, ওটাও পারতেছি না। আমি যে জিনিসটা বুঝলাম না, আমার এখানে এফোর্ট দিতে হবে। আমার হ্যাঁ আইবিএর যেই ধাঁচ আমি অলওয়েজ পড়ছি হলো গিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ওই লেভেলের যে প্রিপারেশনটা আমার ছিল মেইনলি। এই ধাঁচের যে জিনিসগুলো, এইরকম ইংলিশ, এইরকম ম্যাথ, এইরকম অ্যানালিটিক্যাল, এগুলোর সাথে আমি ওই রকম ভাবে ইন্ট্রোডিউস না। তো আমি যে জিনিসটা বলছিলাম, হ্যাঁ আমি যদি একটা এক্সাম দেই, মক এক্সাম দেই, আধা ঘন্টাও যদি আমি পোর্টালে থাকি, বের হয়ে আমি ডিপ্রেসড হয়ে পড়ে থাকি আরো 1 ঘন্টা। সো এটা করার আমার কোনো দরকার নাই। আমি কোনো মক এক্সাম দিব না, আমি জাস্ট নিজেকে প্রিপেয়ার করব। আমি কোনো মক এক্সাম দিনে কিচ্ছু করি না, আমি জাস্ট অঙ্ক করতাম, ইংলিশ পড়তাম, ভোকাবুলারি পড়তাম, পাজল পড়তাম। সো আমার প্রিপারেশন কিন্তু মেইনলি পড়াশোনা ভিত্তিক ছিল। আমি অনেক বেশি পড়াশোনা করছি, এবং আমার যাতে পড়াশোনার যেই টাইম, ওই টাইমটা যাতে আমার না নষ্ট হয়, এই জন্য আমি কোনো এক্সাম দিই নাই। কারণ এক্সাম দিলে তো 1 ঘন্টা যাইতেছে, খুবই খারাপ করতেছি, একদম ফেইলই করতেছি বলা যায়। ওইটার পর আরো ডিপ্রেসড হয়ে থাকতেছে আরো 2-3 ঘন্টা। একটা এক্সাম দিলে আমার 3-4 ঘন্টা টাইম নষ্ট হয়ে যাচ্ছে। ওই 3-4 ঘন্টা আমি যদি অঙ্ক করি, আমি একটা চ্যাপ্টার শেষ করতে পারবো। আমি যদি ইংলিশ পড়ি, আমি অনেক কিছু পড়তে পারবো। সো তোর এই স্টোরিটা অন্য অনেক স্টুডেন্টের থেকে আলাদা। সো এই জিনিসটা আমি তোকে আস্ক করতাম যে তুই এত অল্প টাইমে প্রিপারেশন নিয়েও তুই কিভাবে অনেক ভালো করতি। বাট এই জিনিসটা তোর কথার মধ্যে এসে পড়ছে যে তোর ম্যাথে হয়তো বা বেসিক আগে থেকে ডেভেলপ ছিল। এইচএসসি লাইফ থেকেই তুই অনেক ডিফিকাল্ট ম্যাথগুলো মেন্টাল ম্যাথের মাধ্যমে করতে পারতি, বা এইরকম মানে জিনিসগুলো তুই অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল বিষয়গুলো। ম্যাথের যে টপিক, সেগুলো কিন্তু আমাদের 6, 7, 8, 9 এর যেই জেনারেল ম্যাথের টপিক, ওইগুলাই। সো ওইগুলোর উপর যদি একটা মোটামুটি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে। আর আমার আরেকটা যে প্রশ্ন হইতো, ধর প্রশ্নটা অনেক বড়, ইংলিশের প্রশ্ন, আমি ধর ইংলিশের একটা ওয়ার্ডের মিনিং জানি না, ওই ওয়ার্ডের মিনিংটা না জানার জন্য দেখা যাচ্ছে যে আমি পুরা প্রশ্নে কি বলতেছি ওইটা বুঝতাম না। দেন আমি যখন পৃষ্ঠা উল্টায় এক্সপ্লেনেশনে যাইতাম, আর এই অঙ্ক তো আমি পারি, অঙ্ক তো আমি ক্লাসে এইটাই করছি। সো এইরকম জিনিসটা, ওই জিনিসটা ওভারকাম করতে আমার প্রায় 15 থেকে 20 দিন টাইম লাগছিল। সো মেইনলি দেখা যায় যে এক একজন স্টুডেন্টের কিন্তু প্রিপারেশনের যে স্ট্র্যাটেজিটা অনেক রকম আলাদা হয়। যেমন তুই ওভারঅল মক টেস্ট দিয়ে তোর পুরা প্রিপারেশনে ছিল জাস্ট হলো গিয়ে মক টেস্ট বেসড। বাট এইটা কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু তোর 1-2 জায়গাতেই এক্সাম দিয়ে যখন ওইরকম আশানুরূপ মার্ক আসে নাই, অনেক ডিপ্রেসড হয়ে যেত স্টুডেন্টরা।
সো আমি বলবো যে এক একজন স্টুডেন্টের ক্ষেত্রে স্ট্রেংথ আর উইকনেসটা এক এক রকম। সো প্রত্যেকের যে স্ট্রেংথ বা প্রত্যেকের যে কাজ করার অপরচুনিটি সেটা প্রত্যেকের আইডেন্টিফাই করতে হবে। যেমন তুই আইডেন্টিফাই করতে পারছো যে তুই এক্সাম দিয়ে ভালো করবি, আমি আইডেন্টিফাই করতে পারছি আমি এক্সাম দিলে আমার জন্য জিনিসটা আরো খারাপ হবে, আমি বেশি করে প্রিপারেশন নিব, এটাই দ্যাটস দ্য থিং। আচ্ছা, আমার একটা কোশ্চেনটা হচ্ছে গিয়ে তুই তো হচ্ছে অনেক প্রিপারেশন বললি যে তুই এক্সাম বেস ছিল অনেক কিছু, এনএসইউ পরীক্ষা দিয়েছিস বা বিউপিতে পরীক্ষা দিয়েছিস, তোর লাস্ট আইবিএ তো মেইন টার্গেট ছিল রাইট? মানে আইবিএ এর লাস্ট 2 দিন একটু প্রেশার ফিল হয় না যে আচ্ছা আমি তো এতগুলো মক্স দিছি, এর মধ্যে অ্যাচিভের 13টার মধ্যে অলরেডি 11টায় ফার্স্ট হয়ে বসে আছি, মানে সবচেয়ে খারাপ করলে সেকেন্ড হয়ে যাই। তো ওই অবস্থা থেকে মানে আইবিএর এক্সামে একটু প্রেশার কাজ করে, তো সেইটাই তো আমার ফাইনাল এক্সামটা, বা ওইটা কেমন ছিল লাস্ট 2 দিন? এটা একটা মানে স্টোরি আছে, মানে আমরা 3 জন একসাথে অলস পরীক্ষা দিতাম, আমি, আমার ফ্রেন্ড হাসান মোরসিন শুভ্র আর হচ্ছে ইতেকাফ, আমরা 3 জন একসাথে অলস পরীক্ষা দিতাম। তো মানে একদিন হচ্ছে আমরা পরীক্ষা দেওয়ার পর বাইরে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছি, গল্প করতে করতে জাস্ট আমরা 3 জনে রিয়ালাইজ করলাম যে মামা আমাদের মানে যে লেভেলের একটা হাইপ উঠে গেছে, এখন কিন্তু আমরা মানে কোনো ব্যাক পয়েন্টার নাই, ঠিক আছে? কোনো মানে কি বলবো, যদি আমরা এখন আইবিএ মিস করি আমরা একটা ব্যাড এক্সাম্পল হয়ে যাব, মানুষজন বলবে যে এই সব জায়গায় মক দিত ভালো করতো, টিকে নাই, কারণ কিছুটা কারণ অলরেডি যেটা বানায় বলে দিবে। তো তখন আমরা বললাম যে মামা আমরা কিন্তু মানে ব্যাক করার কোনো ওয়ে নাই, টিকতেই হবে, মানে ইট ইজ লাইক ভিক্টোরি অর ভিক্টোরি, there is no death in our story. Victoria এটা কি আরো এক্সট্রা প্রেসার ক্রিয়েট করে না? এক্সট্রা প্রেসার ক্রিয়েট করছে, বাট লাইক দ্য থিং দ্যাট হেল্প ইজ মাই কনফিডেন্স, যে আলহামদুলিল্লাহ এতদিন যেহেতু মরি নাই, লাস্ট পরীক্ষা তো হয়তো মারাটা যাব না, ইনশাল্লাহ এটাও পাস করে দিয়ে আসবো। আর মানে কনফিডেন্সটা আমার ছিল অলওয়েজ যে না, হয়তো মানে খুব খারাপ কিছু না হলে, আমার মানে এরকম ছিল যে আমি খুব খারাপ করে হয়তো আমার র্যাঙ্ক অনেক খারাপ আসবে, বাট মানে আমার একটু কনফিডেন্স ছিল, মানে আমি এটা ভাবতাম না যে আমি পারবো, আমি এটা ভাবতাম যে মানে একটা জিনিস যদি মানে এই 25টা ম্যাথের মধ্যে আমি যদি 5টা না পারি, মানুষজন এখানে এত বেশি মানুষও নাই যে মানে আমার থেকে বেশি মানুষ 5টার বেশি পারবে, মানে আমি মক টেস্ট দিয়ে এটা কনফার্ম হয়ে গেছিলাম। মানে যেটা বুঝতেছি যে যদি তুই পরীক্ষা দিস, রেগুলার থাকিস, উইকলি একটা করে এক্সাম দিস, বা হচ্ছে তোর মান্থলি এক্সাম দিস, বা হচ্ছে জাস্ট মক টেস্টগুলো খুবই রেগুলারলি দিয়ে যাস, তাহলে তোর একটা নিজের ব্যাপারে আইডিয়া চলে আসে এবং কম্পিটিটররা কি অবস্থায় সেটাকে আইডিয়া চলে আসে। হ্যাঁ, আমি মানে মক টেস্ট দিয়ে যেটা বুঝলাম যে আইবি এর জন্য একটা বেসিক লেভেলের নলেজ আছে, যে বেসিক লেভেলের নলেজটা হচ্ছে যে মানে প্রিপারেশন নিতে হয়তো 500 থেকে 600 জন মানে অ্যাচিভ করতে পারে, যে এগুলো লাগে, এগুলো পড়তে হয় অনেক, মানে ওরা হচ্ছে যে মানে যেগুলো কমন সোর্স, জিমিট অফিসিয়াল গাইড, তারপর ওয়ার্ড স্মার্ট, জিআরই বিগ বুক, এগুলো সলভ করে ওরা 500 জনের মতো এরকম জানে যে এগুলো করতে হয়। জানার পরে এই 500 জনের মধ্যে যারা হচ্ছে নিজের উইকনেসগুলার খুঁজে বের করতে পারে, নিজের স্ট্রং পয়েন্টগুলো খুঁজে বের করতে পারে এবং ওই অ্যাকর্ডিংলি স্ট্র্যাটেজিটা সেট করতে পারে, ওরাই আলটিমেটলি মানে এক্সাম হলে গিয়ে ভালো করে আসতে পারে। অ্যান্ড মানে যদি আপনি এটা প্রপারলি করতে পারেন তাহলে ওই জায়গাতে মানে এক্সট্রিমলি ফাম্বেল না করলে মানে ওখান থেকে বাদ পড়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, যদি এক্সট্রিমলি ফাম্বেল না করে কেউ, আমার পার্সোনালি এটা মনে হয়। এই জিনিসটাই আমি ধর অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখছি যে হ্যাঁ অনেক ভালো স্টুডেন্ট, আমরা সবাই ভাবছিলাম যে চান্স হয়ে যাবে, ওর বাবা মা ভাবছিল চান্স হয়ে যাবে, ওই যে এক্সপেকটেশনের একটা অনেক বড় প্রেশার থাকে, ওই প্রেশারে গিয়ে ফাম্বল করছে এক্সামে, দেন সে নিজেও বুঝছে যে সে পরীক্ষায় ফাম্বল করেছে, যে ওর ইউজুয়ালি সে যেরকম পারফর্ম করে সেরকম পারফর্ম সে এক্সামে করে আসতে পারে না, যেটা আলহামদুলিল্লাহ তোরা বা তোদের যে আরো 2 জন ফ্রেন্ড ছিল তোরা প্রত্যেকেই তো আইবিএতে আছিস, আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো র্যাঙ্ক করে চান্স পাইছো। এটাও কিন্তু এখানে কিন্তু লাকেরও একটা বিষয় আছে, ঠিক আছে, যে ওই দিন স্পেসিফিক ওই দিন পারফর্ম করতে পারবো কিনা আমি। ওকে, সো তাহলে এখন ইন জেনারেল তুই বল যে তুই তোর এক্সামে যে তুই স্ট্র্যাটেজিটা তোর কি ছিল, তুই অ্যানসার করা স্টার্ট করতে কিভাবে, একটা না অ্যানসার করে ফেলতি? এক্সাম ডে মর্নিং কেমন ছিল? হ্যাঁ, এক্সাম ডে মর্নিং প্লাস এক্সাম মানে তুই সবগুলা মক এক্সামে যে স্ট্র্যাটেজি অবলম্বন করতি ওইটা কি পুরা 2-2.5 মাস ধরে একই ছিল, নাকি তুই টাইম টু টাইম হলো বুঝছো যে না আমি এটা করলে বেটার হইতেছে, বা এইভাবে যদি না যায় ওইটা করলে বেটার হইতেছে, ওই জিনিসটা একটু বল। মানে আমি হচ্ছে যে যখন এক্সামগুলো দিতাম আমার রিয়েলাইজেশন ছিল যে মানে যদি একটা ইংলিশ কোয়েশ্চেনে ভোক্যাব হার্ড হয় তাহলে গ্রামারটা ইজি হয়, গ্রামার হার্ড হইলে ভোক্যাবটা ইজি হয়। বাট আমার কাছে যখন আমি আইবির এক্সামটা দিতে গেলাম, আমি ইংলিশে গিয়ে আমি মানে আমার কাছে মনে হয়েছে
যে ভোক্যাব অ্যান্ড গ্রামার দুইটাই হচ্ছে যে ইকুয়ালি ডিফিকাল্ট, মানে কোনোটাই একেবারে এক্সট্রিম হার্ড না বা কোনোটাই একেবারে এক্সট্রিমলি ইজিও না, দুইটাই একেবারে ইকুয়ালি ডিফিকাল্ট। অ্যান্ড রিডিং কম্প্রিহেনশন যেটা ছিল এটা একটু ইজি ছিল বাট বড় ছিল, তো এই জন্য হচ্ছে যে অনেকে রিডিং কম্প্রিহেনশনটা পড়ে নেয় না পড়ে স্কিপ, বাট যারা স্কিপ করছে ওরা অনেক রিগ্রেট করছে যে কেন স্কিপ করলাম। বাট আমার কাছে মনে হয়েছে যে ইংলিশ কোয়েশ্চেনটা অ্যাভারেজ ডিফিকাল্ট ছিল, কোনো হার্ড পার্ট ছিল না। অ্যান্ড ম্যাথ কোয়েশ্চেনের জন্য আমার যেটা মনে হয়েছে, আমার বিসিটা যেটা মনে হয়েছে যে প্রত্যেক 5টা কোয়েশ্চেনের জন্য লাস্টের 2টি ইজি ছিল। মানে আমার কাছে এটা অনেক, মানে আমি প্রথম 5টা দেখার পর আমি যে কোয়েশ্চেনটা পড়ে গেছি না, আমি প্রথম 5টার মধ্যে 4 আর 5 ইজি দেখছি, আর 6 থেকে 10-এর মধ্যে আমি দেখলাম যে 8, 9, 10 ইজি। তো আমি যেটা করছি, আমি হচ্ছে এরকম সেম প্রত্যেকটা 5টা সেট বানানোর পরে লাস্টে 2টা সলভ করা স্টার্ট করছি। মানে আমি এভাবে করছি যে 4, 5, তারপর হচ্ছে 8, 9, 10, তারপর 14, 15, দেখলাম যে এইগুলো অ্যাকচুয়ালি ইজি ছিল। পরে আমার কাছে মনে হয়েছে যে কোয়েশ্চেনটা এমনভাবে বানানো হয়েছে যে 5টা করে সেট করে বানাইছে, পরে 5টার মধ্যে প্রথম 3টা ডিফিকাল্ট ছিল, পরে 2টি ইজি ছিল। আমার কাছে পার্সোনালি এটা ওই জিনিসটা তুই এক্সাম হলের মধ্যে বুঝতে পারছিস, এক্সাম হলের মধ্যে আমি এই জিনিসটা মানে রিয়েলাইজ করতে পারছি। এই জন্য আমার ম্যাথের জার্নিটা, মানে আমি ম্যাথে 20 মিনিট টাইম দিয়ে আমি 12-13টার মতো সলভ করে ফেলছি, এন্ড ওগুলো আমার মোটামুটি শিওর ছিল যে আমার এগুলো হয়েছে। হ্যাঁ, এন্ড তুই যেগুলো অনেক বেশি ডিফিকাল্ট ওইগুলোতে তুই অ্যাপ্রোচই করতে যাস না। হ্যাঁ, তো আমার তো 100% মার্ক তো আমার আনার দরকার নাই, আমি তো অ্যাটলিস্ট 50%, 60% ম্যাক্সিমাম আনতে পারলেই হবে। অ্যাকচুয়াল মার্ক তো আরো কমে যায়, অ্যাকচুয়াল মার্ক তো তোরা বললি যে তোর ছিল 4। হ্যাঁ, সো আমার তো আসলে সবচেয়ে ডিফিকাল্ট যে প্রশ্ন ওটাতেও 1 মার্ক, সবচেয়ে ইজি প্রশ্নতেও 1 মার্ক। আমার কি দরকার পড়ছে, আমি কেন যে এই প্রশ্নটা করতে 5-6 মিনিট টাইম লাগবে, ওটা তো আমার অ্যাপ্রোচ করার কোনো দরকার নাই। এই ভুলটা অনেক স্টুডেন্ট করে, যে কি করে 1 নাম্বার থেকে স্টার্ট করে, এবং ওই জিনিসটা এক্সাম মানে তাদেরকে বারবার বোঝানোর পরেও এক্সাম হলে গিয়ে তারা কেন জানি আবার 1 নাম্বার থেকে অ্যান্সার স্টার্ট করে। ওই জিনিসটা আসলে আই গেস প্রত্যেকের মানে মাথায় রাখা উচিত ছিল। তারপর হচ্ছে আমি এক্সাম হলে গিয়ে কিছু মানে এক্সাম হল ডিসিশন নিয়েছি, যেমন আমি সব মক টেস্টে যেটা করতাম, আমি সবার আগে পাজলটা করতাম, কারণ পাজলটা সব হয়ে গেলে আমার অ্যানালিটিক্যালে 5টা শিওর হয়ে যায়। তো আমি যখন একটা জায়গায় আমার পাসিং বার শিওর হয়ে গেছে, আমি ওখানে মানে রিল্যাক্সে বাকি 2টি অ্যান্সার করতে পারতাম। বাট আমি এক্সাম হলে গিয়ে দেখলাম যে পাজলটা একটু ডিফিকাল্ট, পাজলটা মানে একটু না, মানে ভালো ডিফিকাল্ট ছিল। মানে যারা পাজলের সাথে তেমন ইউজ টু না, ওদের কাছে পাজলটা অনেক ডিফিকাল্ট লাগছে, মানে পাজলটা ডিফিকাল্ট ছিল। তা আমি যখন মানে জাস্ট ডিসাইড করলাম না পাজল আগে করবো না, আমি ডেটা সাফিসিয়েন্সি আগে করবো। তো আমি ডিএস আগে স্টার্ট করলাম, পরে ডিএস আমি 3টা কি 4টা করে, পরে আমাদের লাস্টে একটা মানে ফান পার্ট, মানে একটা ফান ম্যাথ ছিল যে একটা কোড ছিল, ক্র্যাক দ্য কোড। তো আমি কোডটা ক্র্যাক করে এখানে আমি 5 নাম্বার শিওর করে আমি ইংলিশে চলে গেছি। ইংলিশে গিয়ে আমি যখন রিয়েলাইজ করলাম যে এখানে ভোক্যাব অ্যান্ড গ্রামার দুইটাই ইকুয়ালি ডিফিকাল্ট, তো আমি জাস্ট হচ্ছে যে যেগুলো ইজি ছিল ওগুলো আগে অ্যান্সার করছি। ইজিগুলো অ্যান্সার করে আমি রিডিং কম্প্রিহেনশনটা রেখে মানে 12-13টার মতো অ্যান্সার করে ম্যাথে চলে গেছি। তো আমি মোটামুটি শিওর হয়ে গেছি, আমার অ্যানালিটিক্যাল পাস হয়ে গেছে। তারপর হচ্ছে তো আমি অ্যানালিটিক্যাল মানে শিওর ছিলাম, আমি পাজল আমি পরে করবো, তো আমি শিওর ছিলাম পাজলটা পরে করবো, আমাদের টাইম থাকবে। তো আমি জাস্ট অ্যানালিটিক্যালটা রেখে দিছি, ইংলিশে পাসিং বারটা শিওর করে ম্যাথে গেলাম। ম্যাথে গিয়ে আমি হচ্ছে যে লাইক আমার যখন 30 মিনিট শেষ, তখন আমার অলমোস্ট মানে 17 থেকে 18টা অ্যান্সার করা হয়ে গেছে। সো দ্যাটস এ হিউজ। সো আমি এই জন্য হচ্ছে যে মানে ম্যাথে একটু ভালো অ্যামাউন্টের টাইম দিলাম, আধা ঘন্টা টাইম দিয়ে হচ্ছে যে আমি মানে 13 থেকে 14টার মতো ম্যাথ করছি, করে হচ্ছে আবার ইংলিশে ব্যাক করলাম। পর ইংলিশ আরও কয়েকটা সলভ করে তারপর হচ্ছে ঠান্ডা মাথায় মানে আমার অনেকগুলো অ্যান্সার হয়ে গেছে। মানে আমার হচ্ছে যে আমার খাতার দিকে তাকাইলে মানে যাতে আমার কালো দাগ বেশি দেখা লাগতো, আমি প্যানিক করতাম যে আমি দাগাই নেই, কম দাগাইছে। এই জন্য আমি তো অনেক দাগাইতাম, মানে এটা হচ্ছে যে আমি অলমোস্ট ট্রাই করতাম যে সব অ্যান্সার করার, সব অ্যান্সার করতাম না যেগুলো অনেক ডিফিকাল্ট, যেগুলো আমি শিওর যে দাগাইলেও ভুল, না দাগাইলেও দাগাইনি, দাগাইলে ভুল হবে আমি ওগুলো দাগাইতাম না। বাট আমি যেগুলো মনে হতো যে না দেয়ার ইজ এ 50-50 সেন্স অর 40-60 হইলেও দাগায় আসতাম, যে দাগ হইলেও হয়েছে, না হইলেও সমস্যা নেই, 0.25 যাক। মানে একটু একটা মানে মনের শান্তি, যে আমি শান্তিতে ঘুমাইতে পারতাম। মানে আমি এক্সাম হল দিয়ে আলহামদুলিল্লাহ মানে আমাকে হচ্ছে তাড়াতাড়ি আস্ক করছিল যে কোনো পসিবিলিটিস আছে, আমি বললাম না ভাই, মানে বলছে কোনো মানে বাদ পড়ার আছে, আমার না ভাই নাই। মানে আমি আলহামদুলিল্লাহ দিয়ে আসছি, যে না দিয়ে এসে বুঝে গেছি যে আমার আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন রিটেনে যদি মানে এটা স্যারের উপরে তো আমার হাতে নাই, রিটেনে যদি এই প্রথম একজন শুনলাম যে আইবিএ পরীক্ষা দিয়ে বুঝছে চান্স হবে। বাট আমি বলছি যে না আমার আলহামদুলিল্লাহ মনে হচ্ছে হবে, কিন্তু রিটেনটা তো আসলে আমার হাতে নাই। আর আমার রিটেন অ্যাকচুয়ালি বাজে, মানে আমার রিটেনটা অ্যাকচুয়ালি অনেক বাজে ছিল, মানে অনেক খারাপ লিখতাম। তো এই জন্য হচ্ছে আমি রিটেন নিয়ে একটু কাইন্ড অফ ভয় ছিলাম যে রিটেন হয়তো যদি বেশি কম নাম্বার দেয়।
তো হয়তো রিটেনে বাদ পড়ে যেতে পারি, বাট আলহামদুলিল্লাহ এমসিকিউ মোটামুটি হয়ে গেছে আমার। আচ্ছা ঠিক আছে, সো আমরা হচ্ছে তোর সবকিছু শুনলাম, ভাইবা এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাচ্ছি। আর হচ্ছে এক্সাম দেওয়ার পরে তুই অলরেডি বলেই ফেলছে আমার কোশ্চেন যে ওর ফিলিং কেমন ছিল, তো ভাইবা এক্সপিরিয়েন্সটা একটু বল। দেন ভাইবাটা অ্যাকচুয়ালি মানে আমি ভাইবা নিয়ে একটু কাইন্ড অফ টেন্স ছিলাম, বিকজ এই তো যেহেতু সবাই হচ্ছে একটা আগে থেকে আইবিএ নিয়ে আইডিয়া থাকে, তো ওরা হচ্ছে অনেক বিজনেস নিয়ে আইডিয়া থাকে, লাইক ওরা জানে বিজনেস এমনি এমনি হয় এমনি হয়। আমার বিজনেস নিয়ে কোনো আইডিয়া নেই, আমার আইবিএ নিয়ে তেমন কোনো আইডিয়া নেই, আমার মানে এই মানে বিজনেস সাইডটা নিয়ে, বিজনেস ওয়ার্ল্ড নিয়ে কোনো আইডিয়া নেই। তো আমি এখন ভয় ছিলাম যদি আমাকে জিজ্ঞেস করে বিজনেস নিয়ে কিছু একটা, আমি তো মানে কিছুই বলতে পারবো না, আমি তো চুপ করে বসে থাকা লাগবে, সরি বলা লাগবে। আমি এই জন্য অনেক প্যানিক করতেছিলাম। তো আমি জাস্ট হচ্ছে মানে ভাইদেরকে বললাম, ভাই আমার কি এখন লাস্টে কিছু রিসার্চ করা উচিত বিজনেস নিয়ে, বলার দরকার নাই, চিল থাক, না পারলে সরি বলে দিস, বাট এখন যদি তুই প্রেশার নেস, তুই প্রেশারে গিয়ে ভাইভাতে গিয়ে আরও বেশি ফাম্বেল করবি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেটা বলেন এটাই। তো তারপরে ভাইভাতে গেলাম, অ্যান্ড মাই ভাইভা এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি নাইস। মানে ভাইভাতে আমি ঠিক চিনি না, একটা ম্যাডাম ছিল, ম্যাডাম অনেক ভালো ছিল, দেন স্যার ছিল, স্যারটাও অনেক ভালো ছিল, মানে সবাই অনেক ভালো ছিল। অ্যান্ড আমার কোয়েশ্চেনগুলো ছিল এরকম যে আমাকে বসার পর বলছে যে গিভ আস 3 রিজন ওয়াই শুড ইউ টেক ইউ। তো আমি 3টা রিজন দিলাম। কি ছিল? 3টা রিজন দিলাম। ফার্স্ট রিজন ছিল যে আই ক্যান কোঅপারেট ভেরি ওয়েল ইন টিমস, এটা একটা ছিল। দেন হচ্ছে আই ক্যান ওয়ার্ক ভেরি ওয়েল আন্ডার প্রেশার, এটা একটা ছিল। আর একটা ছিল, আমি কি বলছিলাম ঠিক মনে না, মানে আরেকটা বিষয় বলছিলাম, মানে 3টা বলছিলাম। তো তারপর হচ্ছে যে মানে বলছে গিভ আস অ্যান এক্সাম্পল ওয়ার ইউ লিড এ টিম, অথবা মানে টিমে ভালো কাজ করছো। তো বললাম যে আমি ক্যাপ্টেন ছিলাম, মানে আমার ক্যারেক্ট কলেজে কিছু এক্সপিরিয়েন্স বললাম। দেন বললো যে গিভ আস দ্য এক্সাম্পল অফ ইউর ওয়ার্কিং ওয়েল আন্ডার প্রেশার, তো এটাও ক্যারেক্ট কলেজ এক্সাম্পল দিলাম। পরে হচ্ছে লাস্টে স্যার একটা জিনিস স্যার ছিল, উনি হচ্ছে বলছিল যে একটা ফলোয়িং টপিকের উপরে বলার জন্য, আমি হচ্ছে টপিকটা অ্যাকচুয়ালি ক্যাচ করতে পারি নাই। তো আমি টপিকটা নিয়ে ভুল বলছি, বাট আমি বলছি, মানে আমি 1 মিনিট বলছে যে 1 মিনিট লেকচার দিতে, আমি 1 মিনিট লেকচার দিয়ে গেছি, কিন্তু ভুল লেকচার দিয়ে গেছি। এই জন্য আমার ভাইবার মার্কটা একটু কম আসছে আই থিঙ্ক। মানে তো আলহামদুলিল্লাহ ভালো, মানে ঠিক আছে, ভাইবা সো ভেরি গুড। সবকিছু মিলায় টিলায় ফাইনালি তোর নাম চলে আসলো, তোর র্যাঙ্ক চলে আসলো, মোটামুটি ভালো করছিস, প্রিপারেশনটা মনে হলো যে গুড এনাফ ছিল। তো এরপর আফটার প্রিপারেশন টাইমগুলো কেমন ছিল? এসিএস এর একটা ইভেন্টে তোর সাথে আমার ফার্স্ট দেখা হয়, হ্যাঁ। সো হাউ ওয়াজ দ্য সেলিব্রেশন এন্ড অল? লাইক মানে আমার আইবিএতে টিকার পর আমার এক্সপেকটেশন থেকে আমি ভালো টাইম স্পেন্ড করছি, মানে আমি এত ভালো টাইম স্পেন্ড করবো আইবিএতে টিকা পাবো না, আইবিএ যে এত নাইস হবে আমি এটাই আসলে এত নাইস হবে এক্সপেক্ট করি না। মানে টিকার পর যেদিন ভর্তি হলাম, ভর্তি হয়ে এসে এত সে একটা ইভেন্ট, মানে ওখানে পুরা মানে সেই। দেন হচ্ছে আরও মানে ভাইদের সাথে আরও হ্যাং আউট হয়েছে, পরে আরও আমাদের ইনিশিয়েশন ম্যাচ হইলো। দেন হচ্ছে ওখানে ম্যাচেও ভাইরা ছিল, ভাইরা খেলতে আসছে, মানে সেই মজা হয়েছে। দেন হচ্ছে যে টুর্নামেন্ট হইলো লাস্ট একটা, মানে ওভারঅল আইবিএ থেকে আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম ইন 1 মান্থ, আমি এর থেকে আরও বেটার মানে জিনিসপত্র পাইছি। সো আই থিঙ্ক ইনশাল্লাহ মাই নেক্সট 4 years উইল বি মোর বেটার আই থিঙ্ক। সো আলহামদুলিল্লাহ আই এম হ্যাপি উইথ এভরিথিং। ওকে, নাইস। তো মোটামুটি তোর অনেক কিছু শুনলাম, তোর অ্যাডমিশন টাইমের যে প্রিপারেশন, ওইখান থেকে একদম কিভাবে তুই আইবিএকে চিনলি সেখান থেকে স্টার্ট করে একদম লাস্ট ডে পর্যন্ত তোর আইবিএ কিভাবে তুই কি প্রিপারেশন নিছিস, প্লাস কিভাবে এক্সাম দিছিস, এর এক্সামের পরে ফিলিং, চান্স পাওয়ার পরে ফিলিং, নাইস। এবং তোর পুরো আইবিএ লাইফই সামনে আছে, আশা করি তুই যে এক্সপেকটেশনগুলো নিয়ে আসছিলি এক্সপেকটেশনগুলো ফুলফিল হবে ইনশাল্লাহ। ওকে, সো আজকে আমরা আলাপ করলাম মেহরাবের সাথে। সো মেহরাব আমাদের প্রত্যেকটা এক্সামে টপ করতো এবং সে আইবিএতে অনেক ভালো রেজাল্ট করছে, এবং সে মক টেস্ট দিয়েই সে আজকে এই পর্যায়ে এসে তার আইবিএ আসল যে এক্সাম, সেই এক্সামে অনেক ভালো করছে। আইবিএতে তার পজিশন 8th, রাইট? ওকে, সো আজকের যে এপিসোডটা আজকে আমরা এতটুকু পর্যন্তই রাখবো। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আবার নেক্সট অন্য কোনো এপিসোডে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।